আমার প্রিয় বন্ধুরা, যারা আমার এই কথাগুলো শুনছ, আশা করি সবাই ভালো আছো। আমার নাম মল্লিকা। এখানে চ্যানেল সাবস্ক্রিপশনের অনুরোধ। আপনারা যারা আমাদের চ্যানেলের গল্পগুলো এত ভালোবাসেন, তাদের কাছে একটাই অনুরোধ, গল্পটা যদি আপনাদের মনের মতো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যান আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা টিপে দিন। আপনাদের ভালোবাসা আমাদের খুব দরকার। আজকে আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে এসেছি যেটা আমার জীবনের সত্যি ঘটনা। অনেক দিন ধরে বুকের ভেতরে একটা গোপন কথা লুকিয়ে রেখেছিলাম। এটা একটা ভুল সম্পর্ক, একটা নিষিদ্ধ টান। সমাজের চোখে এর কোনো দাম নেই, তবু এর গভীরতা আমার জীবনটা বদলে দিয়েছে। আমার তখন সবে বিয়ে হয়েছে। 5 বছর ধরে আমাদের একটা যৌথ পরিবার, শ্বশুর, শাশুড়ি, আমার স্বামী সায়ান আর তার ছোট ভাই আমার দেবর রাজু। রাজু আমার চেয়ে বছর 3 ছোট, দেখতে খুব হ্যান্ডসাম, প্রাণবন্ত আর সব সময় হাসি ঠাট্টাই মেতে থাকত। সায়ান ছিল খুব শান্ত, নিজের কাজ আর সংসার নিয়ে ব্যস্ত। প্রথম থেকেই রাজুর সাথে আমার সম্পর্কটা ছিল বেশ সহজ আর বন্ধুর মতো। দেবর বৌদির সম্পর্ক তো একটু খুনসুটিরই হয়, তাই না? রান্নাঘরে আমার সাথে গল্প করা, আমাকে একটু জ্বালাতন করা, আবার কাজের সময় সাহায্যও করা, সব মিলিয়ে রাজু ছিল বাড়ির একটা আনন্দের উৎস। সমস্যাটা শুরু হলো যখন আমার স্বামী সায়ান একটা বড় চাকরির সুযোগ পেল। তাকে প্রায় 3-4 মাসের জন্য দেশের বাইরে যেতে হলো। সায়ান যাওয়ার সময় রাজুকে বারবার বলে গেল, ভাই, তুই মল্লিকাকে একটু দেখিস, সে যেন একা অনুভব না করে, তুই ওর পাশে থাকিস। সায়ান চলে যাওয়ার পর রাজু সত্যি আমার পাশে থাকল। শাশুড়ি মাও খুশি ছিলেন যে রাজু আর আমি দুজন মিলে বাড়িতে সময় কাটাচ্ছি। কিন্তু এই হাসি ঠাট্টা আর সহজ সম্পর্কের আড়ালে কখন যে একটা অন্যরকম খেলা শুরু হলো আমরা কেউ বুঝতে পারিনি। রাজু আর আমি দুজন মিলে রাতে একসাথে টিভি দেখতাম। শ্বশুর শাশুড়ি নিজেদের ঘরে ঘুমিয়ে যেতেন, আমরা দুজন ড্রয়িং রুমের বড় সোফাটায় বসতাম। একদিন রাতে আমরা একটা কমেডি শো দেখছিলাম। একটা মজার দৃশ্য আসতেই আমি হাসতে হাসতে রাজুর কাঁধের উপর ঢলে পড়লাম। সেই হাসি ঠাট্টার মুহূর্তে রাজু আমাকে সরিয়ে না দিয়ে বরং তার হাতটা দিয়ে আমাকে আলতো করে ধরল। সেই স্পর্শটা ছিল খুব নরম, কিন্তু আমার শরীরে কেমন যেন একটা শিহরণ জাগালো। দিদি, এত হাসিস না, আমার বুক ধরফর করছে, রাজু ফিসফিস করে বলল। তার নিঃশ্বাস আমার কান ছুঁয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসলাম, কিন্তু সেই মুহূর্তে আমাদের মধ্যেকার দূরত্বটা যেন একেবারেই কমে গেল। আমি বললাম, বাবা, তোর বুকে কি সত্যি সত্যি ব্যথা করছে? রাজু হাসল। সেই হাসিটা ছিল একটু দুষ্টুমি ভরা। সে তার হাতটা আবার আমার কাঁধের ওপর রাখল। তোর মতো সুন্দর বৌদি পাশে থাকলে সব দেবরদেরই বুক ধরফর করবে। তার এই কথাগুলো ছিল ভুল ইশারার চরম উদাহরণ। সে আমাকে বোঝালো যে আমার প্রতি তার আকর্ষণটা শুধু দেবর বৌদির সম্পর্কের নয়। আমি জানি এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে রাজুর এই কথাগুলো আমার ভালো লাগছিল। সায়ানের মতো লাজুক স্বামীর কাছ থেকে আমি এই ধরনের মনোযোগ কখনো পাইনি। এই ঘটনার পর থেকে রাজু যেন আরও বেশি করে আমার কাছে আসার সুযোগ খুঁজতে লাগল। সে প্রায়ই আমার সাথে এমনভাবে কথা বলতো যেন আমাদের দুজনের একটা গোপন সম্পর্ক আছে যা অন্য কেউ জানে না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। শাশুড়িমা তখন তার ঘরে ঘুমোচ্ছিলেন। আমি একটা পুরনো টপস আর একটা পালাজো প্যান্ট পরেছিলাম। রাজু এসে আমার খুব কাছে দাঁড়ালো। কি করছো দিদি, আমাকে একটু সাহায্য করতে পারো? সে জিজ্ঞাসা করল। আরে, তুই তো কাজ করতে পারিস না, বরং একটু সরে দাঁড়া, তেল ছিটকে যাবে, আমি বললাম। রাজু সরে না গিয়ে বরং আরও কাছে এলো। সে তার হাতটা দিয়ে আলতো করে আমার চুলগুলো সরিয়ে দিল। সেই স্পর্শটা আমার ঘাড়ে পড়ল। আমার শরীরে যেন বিদ্যুতের মতো একটা স্রোত খেলে গেল। আমি তোকে একটু চিনি, তোর চুল যখন সামনে চলে আসে তখন তোর খুব রাগ হয়, আমি তাই সরিয়ে দিলাম, সে খুব শান্তভাবে বলল। তারপর সে আমার কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তোর সায়ান ভাই তোর যত্ন নেয় না, তোকে একা রেখে চলে গেল, তোর কষ্ট হয় না? রাজুর এই প্রশ্নটা ছিল ইমোশনাল ব্ল্যাকমেইলের চরম ব্যবহার। সে আমার স্বামীর অনুপস্থিতি এবং আমার একাকিত্বকে ব্যবহার করে আমার কাছে আসতে চাইছিল। আমি মাথা নিচু করে রইলাম। আমি জানি রাজু ভুল বলছে না। সায়ানের অনুপস্থিতিতে আমি সত্যিই খুব একা অনুভব করছিলাম। রাজু এবার তার হাতটা আমার কোমরের কাছে আলতো করে রাখল। সেই স্পর্শটা ছিল মুহূর্তের জন্য, কিন্তু আমার শরীরে তীব্র উত্তেজনা সৃষ্টি করল। দিদি, আমি তোকে একা থাকতে দেব না, আমি সবসময় তোর পাশে থাকব, সে বলল। আমি ভয়ে আর আকর্ষণে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি নিজেকে আর আটকাতে পারবো না। এই সম্পর্কটা ভুল, কিন্তু এই ভুলটা আমার ভালো লাগছিল।
এই ঘটনার পর থেকে রাজু আর আমি যেন এক নিষিদ্ধ চুক্তিতে আবদ্ধ হয়ে গেলাম। সায়ানের অনুপস্থিতিতে আমরা দুজন সুযোগ পেলেই একে অপরের কাছে আসতাম। একদিন রাতে আমার ঘরে এসি নষ্ট হয়ে গেল। রাজুর ঘরে এসি চলছিল। শাশুড়িমা আমাকে ডেকে বললেন, বৌমা, তোর তো এসিতে ঘুমানোর অভ্যাস, রাজুর ঘরে গিয়ে শুয়ে পড়, আমরা দুজন তো এমনিতেই গরমে অভ্যস্ত। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। রাজুর ঘরে? রাজু তখন ড্রয়িং রুমে ছিল। আমি যখন রাজুর ঘরে ঢুকলাম তখন সে একটা ট্রাউজার আর গেঞ্জি পরেছিল। আমাকে দেখে সে উঠে বসল। এসো দিদি, তোমাকে ছাড়া ঘুম হচ্ছিল না, সে দুষ্টুমি করে বলল। আমি তার পাশে বিছানার এক কোণায় বসলাম। আমাদের ঘরটা ছোট হওয়ায় রাজুর বিছানাটা ছিল ডাবল বেড। আমি বললাম, রাজু, তোর সোফায় শোয়ার দরকার নেই, আমি মেঝেতে শুলব। রাজু হাসল। সে এসে আমার হাত ধরল। আরে বাবা, তুই আমার বৌদি, তোর মেঝেতে শোয়ার দরকার নেই, আমরা দুজন মিলে একটা বিছানায় শুতে পারবো না? এই ছিল তার ইমোশনাল ব্ল্যাকমেইল এবং সরাসরি ভুল ইঙ্গিত। সে জানত আমি এই কথা শাশুড়ি মাকে বলতে পারবো না। আমি আর কথা বললাম না। সে তার পাশেই আমাকে শুতে বলল। লাইট বন্ধ হয়ে যাওয়ার পর আমরা দুজন পাশাপাশি শুয়ে রইলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম রাজু আমার দিকে ঘেঁষে আসছে। তার শরীরের উষ্ণতা আমার শরীরে লাগছিল। আমি ফিসফিস করে বললাম, রাজু, কি করছিস? সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোকে দেখলে আমার শরীরে কি হয় আমি নিজেই জানি না দিদি, সায়ান ভাই তোর যত্ন নেয় না, আমি নেব। তার এই কথাগুলো আমার শেষ প্রতিরোধটুকু ভেঙে দিল। আমার শরীরে এক তীব্র উত্তেজনা সৃষ্টি হচ্ছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারালাম। সে তার হাতটা আমার কোমরের দিকে নিয়ে এলো। সেই স্পর্শটা আমার শরীরের ভেতর দিয়ে যেন প্রবাহিত হচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। অনেক আমাকে আলতো করে তার দিকে টেনে নিল। আমাদের দুজনের শরীর একেবারে চেপে ধরল। আমার মনে হলো আমি যেন এক তীব্র স্রোতে ভেসে যাচ্ছি। আমার হৃদস্পন্দন তখন চরম পর্যায়ে। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারালাম। আমি তার শরীরের সাথে আরও বেশি চেপে গেলাম। আমার বুকের ভেতরটা ধরফর করছিল। তার উষ্ণ ঠোঁট আমার ঘাড়ে নামতে আমার শরীরে কেমন যেন একটা শিহরণ তৈরি হলো। আমি জানি এটা ভুল, কিন্তু আমার সমস্ত মন যেন তাকে আরও কাছে টানছিল। সেই রাতে দেবরের সাথে হাসি ঠাট্টা কখন যে একটা নিষিদ্ধ সম্পর্কের থেকে গড়ালো আমরা দুজনেই বুঝতে পারিনি।